শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। 107 FM রেইনবো কোনো বিশেষ ধর্মীয় বিশ্বাস এবং অলৌকিক ঘটনার সত্যতা নিয়ে নিজস্ব মত পোষণ করে না। নিছক সৃষ্টির উদ্দেশ্যেই লেখক এই গল্পটি লিখেছেন। মাদকদ্রব্য সেবন এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। 107 FM রেইনবো এটিকে সমর্থন করে না এবং শ্রোতাদের সব রকম কুঅভ্যাস থেকে দূরে থাকতে অনুরোধ জানায়। 107 FM রেইনবো গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনবেন ভৌতিক গল্প অন্ধকারের গল্পরা। লিখেছেন ডক্টর অভিজ্ঞান গাঙ্গুলি। লেখকের জন্ম 1990 সালে। ন্যানো ইলেকট্রনিক্সে পিএইচডি করে কয়েক বছর বিদেশে গবেষণা শেষে বর্তমানে কলকাতার এক ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগে অধ্যাপনার সঙ্গে যুক্ত। 2022 সালে তার প্রথম প্রকাশিত বই হত্যাশাস্ত্র তাকে লেখক হিসেবে পরিচিতি দেয়। বর্তমানে তার বাংলায় প্রকাশিত বইয়ের সংখ্যা 5, যার মধ্যে একটি অনুবাদ গ্রন্থ রয়েছে। আজ শুনবেন ডক্টর অভিজ্ঞান গাঙ্গুলির লেখা ভৌতিক গল্প অন্ধকারের গল্পরা। গল্পের প্রধান কথক ও রজতের ভূমিকায় অরিজিৎ। গল্পের সূত্রধার সৌমি। অন্যান্য চরিত্রে আত্রেয়, অনির্বাণ, অর্ণব, ইন্দ্রাণী, সুদীপ্ত, কল্পলাল, অর্পণ, অরুণিমা, সুনন্দা, উজ্জ্বল, রাজীব, অমরজিৎ, তাপস, গোপা, হৃদ্যাংশী ও আরুষি। শুরু হচ্ছে গল্প স্বল্প অরিজিনালস ডক্টর অভিজ্ঞান গাঙ্গুলির লেখা অন্ধকারের গল্পরা। ছোটবেলায় আমি খুব ভীতু ছিলাম। লোডশেডিং হলেই চিৎকার করে কান্না জুড়ে দিতাম। আমি রজত বিশ্বাস। প্রতি শনিবারের মতো আজকেও আমার বাড়ির একতলায় সান্ধ্য আড্ডা বসেছে। তবে আজকে লোক কম এসেছে। আপাতত আমি বাদে শুধু রাজীব, আশিস আর অমিয় এসেছে। কারণটা হলো আজ বিকেল থেকেই আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। বৃষ্টি মাথায় করে বেশিরভাগ আড্ডাবাজি আজকে আর বের হয়নি। কথায় কথায় ছোটবেলার গল্প শুরু হয়েছে, আর সেই প্রসঙ্গেই রাজীবের এই উক্তি। আমি তার কথায় সায় দিয়ে বললাম, হ্যাঁ সে আমিও। আমার মনে আছে ছোটবেলায় যতবার রাত্রে ঘুম ভেঙে যেত অন্ধকারে ভূত দেখে ভয় পেতাম। তারপর যখনই আলো জ্বালা হতো প্রতিবারই হয় সেটা পর্দা বা চেয়ারের ওপর ওই বোঝাই করে রাখা ধোয়া কাপড়, জামার স্তূপ, এই সমস্ত বেরোতো। হেসে উঠলাম আমরা সেই কথা মনে করে। আহা, ভয়ের কারণটা মিথ্যা হলেও ভয়টা তো মিথ্যা নয়। ছোটবেলায় কিন্তু মানুষ জেনুইন ভয় পায়, বুঝলে রজত? হ্যাঁ, কচি বয়সে মানুষ অনেক বেশি কল্পনাপ্রবণ থাকে। অমিয় এতক্ষণ চুপচাপ বসে আমাদের কথা শুনছিল। খোলা দরজা দিয়ে বাইরের বারান্দার শিট থেকে ঝরতে থাকা জলের দিকে দেখছিল। চোখ না সরিয়েই কিছুটা নিজের মনেই বলল, সবসময় কি ভয়টা অমূলক ছিল? মানে? আমার প্রশ্নে আমার দিকে তাকিয়ে একটু হাসলো অমিয়। কিছু না। কিন্তু ততক্ষণে আমরা গল্পের গন্ধ পেয়ে গেছি, তাই চেপে ধরলাম অমিয়কে। শেষে খানিকটা আমাদের চাপেই বলল, ও তোমরা বিশ্বাস করবে না, কিন্তু আমার জীবনে এমন একটি ঘটনা আছে যার কোনো ব্যাখ্যা নেই, এবং সেটার কথা ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দেয়। বলো বলো, কি ঘটনা? ও তোমরা বিশ্বাস করবে না। আরে করব বলেই ফেলো দেখি। আচ্ছা বেশ, শোনো তবে। ছোটবেলায়, তখন আমার বয়স খুবই কম, এই 4 কি 5 হবে, সেই সময় আমি একটা জিনিস দেখে খুবই ভয় পেতাম। জিনিসটা হলো একটা দরজা, একটা কালো দরজা। আমি সেই সময় ঘুমোতাম আমার ঠাকুমার সঙ্গে। বাবা মা এক ঘরে, আমি আর ঠাকুমা ঠিক তার পাশের ঘরে। ঠাকুমা আমায় খুবই ভালোবাসতো, অনেক গল্প শোনাতো। সেই স্মৃতি কিছু কিছু ঝাপসা, আবার বেশ কিছু কিছু স্পষ্ট একদম। একদিন রাতে ঘুম ভেঙে গেল, বাথরুম পেয়েছিল। ঠাকুমাকে ডেকে তুলতে যাব, সেই সময় খেয়াল করলাম বাম দিকের দেওয়ালে একটা কালো দরজা। বেশ অবাক হলাম,
এই দরজাটা কবে এলো এখানে? এটা তো আগে দেখিনি। ভয় পাইনি সেটা দেখে, কারণ ব্যাপারটা যে কতটা অস্বাভাবিক সেটা বোঝার বয়স আমার তখন ছিল না। ও ঠাকুমা, বাথরুম যাবো। বলে ঠাকুমাকে উঠালাম। ঠাকুমা আমায় নিয়ে গিয়ে বাথরুম করিয়ে নিয়ে এলো। দেখলাম ঠাকুমা কিন্তু দরজাটা নিয়ে কোনো কথা বলল না। আমি জিজ্ঞেস করলাম, ঠাকুমা, ওই দরজাটা কি? কোন দরজা? ওই রে দেওয়ালে কালো দরজাটা। ঠাকুমা কিছুক্ষণ দেওয়ালের দিকে তাকিয়ে থেকে বলল, ওখানে তো কিছু নাই রে বাবু। আরে ওই তো দরজাটা, দেখতে পাচ্ছ না? ও ঠিক আছে, এবার ঘুমা। সকালে উঠে কিন্তু দরজাটা দেখতে পাইনি, কিন্তু এরপর থেকে যখনই আমার রাতে ঘুম ভাঙতো দেখতাম দেওয়ালে ওই দরজাটা আছে। আমার মনে হতো দরজার ওদিকে কেউ একজন দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কিছু একটার। ওপাশের ঘরটা যেহেতু বাবা মায়ের, তাই ভাবতাম দরজা খুললে নিশ্চয়ই ওই ঘরে যাওয়া যায়, বাবা বা মা নিশ্চয়ই আছে দরজার ওদিকে। কিন্তু তবুও মনের গভীরে কেমন যেন একটা অস্বস্তি টের পেতাম দরজাটা নিয়ে। মাঝে আরও একদিন দরজাটার কথা ঠাকুমাকে বলেছিলাম। ঠাকুমা বলেছিল, রাইতে স্বপ্ন দেখছো বাবাই? কোনো দরজা নাই। আমিও বিশ্বাস করে নিয়েছিলাম সেটাই। কিন্তু এরপর রাতে আমার ঘুম ভেঙে যেতে শুরু করলো ওই দরজাটার জন্য। দরজার ওপাশ থেকে কেউ যেন ধাক্কা দিত দরজাটা। ঠাকুমাকে জাগালে ঠাকুমা বলতো স্বপ্ন দেখছি, কিন্তু জেগে জেগে কি স্বপ্ন দেখা যায়? কারণ ঠাকুমা যে সময় আমার পাশে বসে বলতো যে আমি স্বপ্ন দেখেছি, সেই সময়ও আমি দরজাটা দেখতে পেতাম। ওই দরজাটার প্রতি আমার ভয় বাড়তেই লাগলো। এক রাতে ঘুম ভেঙে যাওয়ায় চোখ চলে গেল বাঁ দিকের দেওয়ালটার দিকে। হ্যাঁ, কালো দরজাটা আজকেও আছে, কিন্তু এ কি, দরজাটা যে ফাঁক রয়েছে, সামান্য ফাঁক হয়ে আছে দরজাটা দেখতে পাচ্ছি। আমার এখনো মনে আছে ঠিক যেন গতকালের ঘটনা। সেই দরজার ফাঁক থেকে একটি হাত বেরিয়ে এসেছিল, একটা কালো হাড় জিরজিরে হাত। আঙ্গুলগুলো সরু, লম্বা, আর নখ থেকে চামড়া সব কালো। দরজার ফাঁক দিয়ে আঙ্গুলগুলো বেরিয়েছিল দরজাটা ধরে। আমি বুঝতে পারছিলাম যে ওই দরজাটা মোটেই বাবা মায়ের ঘরে খোলে না। ওই দরজার উপাশে যে দাঁড়িয়ে আছে সে মোটেই আমার বাবা বা মা নয়। প্রচণ্ড আতঙ্কে চিৎকার করে উঠেছিলাম। ঠাকুমা জেগে উঠেছিল, বাবা ও মায়ের ঘুম ভেঙে পাশের ঘর থেকে ছুটে এসেছিল। আমি বারবার দেখালাম দরজাটা সবাইকে, যদিও সেটা বন্ধ আর সেই আঙুলগুলো তখন ছিল না, কিন্তু বাবা মা অথবা ঠাম্মা কেউই দেখতে পেল না দরজাটা। আমি বারবার বোঝালাম, দেখালাম দরজাটা, কিন্তু ওরা সকলেই বলল আমার মনের ভুল। আমার অবস্থা দেখে বাবা ঠিক করলো যে ঘর পাল্টে দিলে নিশ্চয়ই এই ভয়টা কেটে যাবে। তাই ঠিক হলো, কাল থেকে বাবা মা এ ঘরে শোবে, আমি আর ঠাম্মা শোবো পাশের ঘরে। এরপর আর কখনো দরজাটা দেখতে পাওনি? সেটা হলে তো মিটেই যেত দাদা, পুরো ব্যাপারটাই শিশু মনের কল্পনা বলে ভুলে যেতাম। কিন্তু এরপর একটি ঘটনা ঘটে। হতে পারে ঘটনাটা কাকতালীয়, কিন্তু আমি কোনো দিনই ব্যাপারটা মেনে নিতে পারিনি। কি ঘটনা? তুমি কি আবার সেই কালো দরজাটা দেখতে পেয়েছিলে নাকি? হ্যাঁ, পেয়েছিলাম। আর মাত্র একবারই দরজাটা দেখতে পেয়েছিলাম। ঘর বদলে দেওয়ার পর সত্যিই বেশ কয়েকটা রাত ঘুম ভেঙে সেই দরজাটা কিন্তু আর দেখতে পাইনি। কিন্তু এরপর এক রাতে ঘুম ভাঙতেই মনের মধ্যে সেই পরিচিত ভয়টা চেপে বসল। অভ্যাস মতো বাঁ দিকে তাকালাম, কিন্তু সেখানে দরজাটা দেখতে পেলাম না, কারণ এই ঘরের ওই দেওয়ালে একটা বড় জানলা আছে। কিন্তু মনের মধ্যে কেউ যেন বলে দিচ্ছিল যে দরজাটা আছে, এই ঘরেই আছে। চারিদিকে দেওয়ালে তাকালাম,
নাইট ল্যাম্পের নীলচে আলোয় মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছিল ঘর, কিন্তু দরজাটা দেখতে পেলাম না কোনো দেওয়ালি। মনের ভুল হয়েছে ভেবে আবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে যাচ্ছিলাম, তক্ষুনি দরজাটা দেখতে পেলাম। কালো দরজাটা ছাদের মাঝামাঝি জায়গায় ফুটে উঠেছে। দরজার পাল্লাটা খোলা, আর অদ্ভুতভাবে ছাদ থেকে খোলা কালো কাঠের পাল্লাটা ঝুলে আছে। দরজার ভেতরটা কালো, আলকাত্রা কালো অন্ধকার। কিন্তু আসল ভয়ের কথাটা উপলব্ধি করলাম একটু দেরিতে। দরজাটা খোলা, মানে দরজার ওপাশে যে ছিল বা যা ছিল সেটা এই মুহূর্তে বেরিয়ে এসেছে পাশে। ছাদের এক কোনায় চোখ যেতেই আতঙ্কে পাথর হয়ে গেলাম, কারণ ছাদে পা দিয়ে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে একটি কালো অন্ধকার ছায়ামূর্তি। নাইট ল্যাম্পের মৃদু আলোয় সব কিছু অস্পষ্ট। কালো ছায়াটার চারপাশে কেমন ধোঁয়া ধোঁয়া, কিন্তু সেই মূর্তির কালো লম্বা আঙ্গুলগুলো আমার আজও স্পষ্ট মনে আছে। সেই অদ্ভুত মূর্তিটা মাকড়সার মতো ছাদ আর দেওয়াল বেয়ে নেমে এলো মেঝেতে। তারপরে সে দাঁড়ালো আমার পাশে ঘুমিয়ে থাকা ঠাকুমার পাশে। তারপর নিজের শীর্ণ হাতের কালো আঙ্গুলগুলো রাখলো ঠাম্মার বুকের ওপর। আমি চিৎকার করে উঠতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে শব্দ বেরোলো না। এরপর বোধহয় আমি জ্ঞান হারিয়েছিলাম। আমার সকালে ঘুম ভেঙেছিল পরের দিন মায়ের কোলে। বুঝেছিলাম কিছু একটা হয়েছে। পরে জেনেছিলাম সেই রাতে হার্ট ফেল করে ঠাকুমা মারা গিয়েছিল। আচ্ছা, আর কোনোদিন তুমি ওই কালো দরজাটা দেখেছো? না, আর কোনোদিনও না। গোটা ব্যাপারটার কোনো ব্যাখ্যা ভেবে দেখোনি কোনোদিন? ভেবেছি, পড়েওছি কিছু এই নিয়ে। বিশেষজ্ঞরা অনেকেই বলেন যে শিশুরা একটা বয়স অবধি জুড়ে থাকে অন্য জগতের সঙ্গে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই সূত্র ক্ষীণ হতে থাকে। অনেকেই শিশু বয়সে হয়তো এরকম কিছু দেখে থাকবে বা উপলব্ধি করে থাকবে, কিন্তু বড় হয়ে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই তারা ভুলে যায়। সামহাও আমি মনে রাখতে পেরেছি একটা ঘটনা, দ্যাটস ইট। কিছুক্ষণ আমরা কেউই কোনো কথা বললাম না। অমিয়র গল্পটা বেশ নাড়িয়ে দিয়েছে আমাদের। বাইরে বৃষ্টির বেগ আরও বেড়েছে। আমাদের এলাকায় জল জমে না, কিন্তু এবার মনে হয় জমে যাবে। অমিয়দের গল্পটা কিন্তু খুব ভয়ের। কথাটা শেষ হতেই প্রচণ্ড জোরে বাড়ির কাছেই কোথাও একটা বাজ পড়ল, আর সঙ্গে সঙ্গে একটা দুম শব্দ করে ঘর অন্ধকার হয়ে গেল। ইনভার্টারটাও কদিন আগেই বিগড়েছে, অতএব ঘর ডুবে গেল অন্ধকারে। হেই রে, মোড়ের মাথার ট্রান্সফরমারটা গেল। হয়ে গেল। এই বৃষ্টিতে লোকও আসবে না সারাতে। আজ রাতে আর কারেন্ট আসবে না। বারান্দার দিকের দরজা থেকে অন্ধকার একটা কণ্ঠস্বর ভেসে আসতে আমরা চমকে উঠলাম। আরে তাদেরই বা দোষ কি? এই দুর্যোগে কেই বা বেরোবে বলো? হ্যাঁ, পরক্ষণেই কণ্ঠের মালিককে চিনতে পারলাম। নন্দীবাবু, আমাদেরই পাড়ার লোক, আড্ডাবাজ লোক, অতএব আমাদের এই আড্ডার নিয়মিত সদস্য। আরে নন্দীদা, আপনি এলেন এই বৃষ্টিতে? অন্ধকারে দেখতে না পেলেও বুঝলাম ভদ্রলোক অন্য 3টে ছাতার সঙ্গে নিজের ছাতাটাও বারান্দায় রাখছেন। তিনি আবার সেই বড় লোহার দাদুমার্কা ছাতা ব্যবহার করেন। দাঁড়ান দাঁড়ান, আলো দিচ্ছি। এই বলে আমি নিজের মোবাইলের ফ্ল্যাশ অন করতে যেতে নন্দিদা বাধা দিয়ে বললেন, আরে কারেন্ট কখন আসবে ঠিক নেই, ব্যাটারি নষ্ট করো না। আমার লাগবে না, তোমাদের ঘরে আমি অভ্যস্ত। এই তো এই চেয়ারটাতেই বসছি। দোতলার সিঁড়ির থেকে তখনই বাবার গলা ভেসে এলো, এই এদিকে আয়, মোমবাতি দিচ্ছি, নিয়ে যা। আমি উঠে গিয়ে সিঁড়ির কয়েক ধাপ উঠে জ্বলন্ত মোমবাতিটা নিয়ে এলাম, কিন্তু সেটা নিয়ে ঘরে ঢুকতেই নিভে গেল হাওয়ার দাপটে, কারণ দরজাটা খোলা। বারান্দার জন্য জলের ছাট না আসলেও
হাওয়াটা ঠিকই আসছে। নন্দিতা, বলছি দরজাটা একটু বন্ধ করুন না, মোমবাতিটা জ্বালিয়ে নি। না ভাই, দরজা বন্ধ করলে চলবে না, এ ঘরটা গুমোট হয়ে যাবে, ভীষণ গরম লাগবে। আরে বাবা, কি দরকার আলো রে, একটু বাড়ি চোখ সয়ে যাবে, বরং দরজাটা দিয়ে একটু বাতাস আসুক। আর তুমি বরং ওই দেশলাইটা এগিয়ে দাও, আমি একটা সিগারেট ধরাই। অ্যাস্ট্রেটা গেল কোথায়? আওয়াজে বুঝলাম যে টেবিল হাতড়ে নন্দিতা কাঁচের অ্যাস্ট্রেটা পেয়েছেন। বাজটা কাছেই কোথাও পড়েছে। একটা পোড়া গন্ধ পাচ্ছ তোমরা? তা কিছুক্ষণ থেকেই আমরা পাচ্ছিলাম বটে। হ্যাঁ, কাছেই পড়েছে। এই সিগারেট ধরালাম, এবার আর গন্ধ পাবে না, শুধুই তামাকের গন্ধ পাবে। তা আজ কি নিয়ে আসর জমছে তোমাদের? হ্যাঁ, ভূত নিশ্চয়ই। ভূত? না না, ঠিক ভূত নয়, তবে ভয়ের গল্প হচ্ছিল। আমরা নিজেদের বা কারোর মুখে শোনা ওই ভয়ের গল্প শেয়ার করছি আজকে। আপনারও কিছু আছে নাকি সেরকম অভিজ্ঞতা? অন্ধকার ঘরে শুধু নন্দিদার সিগারেটের লাল আগুনের বিন্দুটা ওঠানামা করতে দেখছে। তিনি উত্তর দিলেন, না, জীবদ্দশায় তো হয়নি ভাই। যেগুলো শুনেছি সেগুলোতে বিশ্বাস করিনি, হাস্যকর বলে মনে হয়েছে। তবে এখন মনে হচ্ছে সেগুলো সত্যি হলেও হতে পারে। যাকে আমারও সব নিয়ে কিছু বলার নেই, তোমরাই বরং বলো, আমি আজকে কেবল শ্রোতা। প্রথম গল্প শুনে ঘরের পরিস্থিতি যেমন ভারী হয়ে গিয়েছিল, সেটা এখন অনেকটা স্বাভাবিক হয়েছে নতুন অতিথি আসায়। আচ্ছা, নেক্সট কে বলবে? রাজীব নাকি আশিস? কে? চলো আমি বলে ফেলি তবে। শোনো, তোমাদেরকে একটা ঘটনা বলি। এটাও অনেক বছর আগের ঘটনা, আমি তখন অনেকটাই ছোট। সত্যি বলতে কি, আমার খুব একটা স্পষ্ট মনেও নেই, বাবার মুখেই ঘটনাটা শোনা। তোমরা তো জানোই যে আমার জন্ম হচ্ছে ইংল্যান্ডে। ছোটবেলাটা কেটেছে ওই এসেক্সের দক্ষিণ অঞ্চলের একটা গ্রাম্য এলাকায়। বাবার সেখানেই কাজ ছিল, অতএব কোম্পানির কোয়ার্টারেই আমরা সপরিবারে থাকতাম। সপরিবার মানে আমি, বাবা আর মা। আমার বয়স তখন ওই ধরো 4 বা 5 বছর এরকম হবে। বোনের জন্ম তখনও হয়নি। যাই হোক, যেটা বলছিলাম আর কি, বাবার কোম্পানি থেকে কোয়ার্টার হিসাবে যে বাড়িটা ভাড়া দিয়েছিল, সেই বাড়িটা আসলে একটা পুরনো আমলের পাথরের বাড়ি। খুব বড় নয়, কিন্তু আমাদের 3টে প্রাণীর জন্য যথেষ্ট। বাড়ির কাছেই একটা পুরনো আমলের চার্চ ছিল, আর চার্চের সংলগ্ন একটা প্রাচীন কবরখানা, পরিত্যক্ত কবরখানা। তখন আর ওটা ব্যবহার হয় না। যদিও আমাদের বাড়ি থেকে কবরখানাটা দেখা যেত না, কারণ ওটা ছিল চার্চের উল্টো দিকে। চার্চটা সম্ভবত ওই গ্রামের সবচেয়ে পুরনো স্থাপত্য ছিল। কতটা পুরনো সেটা অবশ্য আমি বুঝতে পেরেছি বড় হয়ে। 1340 সালের আগে থেকেই ওই চার্চটা নাকি ওখানে ছিল। ঠিক যেমন ওই সিনেমায় দেখা যায় না একটা 8-এর দশকের ইংলিশ গ্রাম, সেই গ্রামটাও ঠিক ওই রকমই ছিল। এখনও আমার মনে পড়ে জায়গাটার কথা, ঠিক যেন কোনো শিল্পীর আঁকা একটা সুন্দর সাজানো গ্রাম। আমার অনেকগুলো প্রথম ছোটবেলার সুখের স্মৃতি আছে সেখানে। গ্রামের লোকজনও ভালোই ছিল। হ্যাঁ, হয়তো খুব যে একেবারে আপন করে নিয়েছে প্রথমেই আমাদের, সেটা নয়। কারণ কি জানো তো, ওই ইংলিশরা এমনিতেই একটু স্বভাবে চাপা আর ফর্মাল হয়, কিন্তু ধীরে ধীরে বেশ মানিয়ে নিয়েছিলাম আমরা। আমার মনে আছে হেনরি আর টিমথি এই নামে আমার 2 বন্ধুও জুটে গিয়েছিল। গ্রামের স্কুলেই কিন্ডারগার্টেনে পড়াশোনা করেছি আমি। ওরা দুজন আমার সঙ্গে একই ক্লাসে পড়তো। পুরনো চার্চের দেখাশোনা করতেন এক বৃদ্ধ পাদ্রী, ফাদার সেবাস্টিয়ান। সদা হাস্য, নিপাট একটা ভদ্রলোক। আমাদের সঙ্গে তার একটা দারুণ বন্ধুত্ব হয়ে গিয়েছিল। মনে আছে ফাদার মাঝে মাঝেই খেতে আসতো আমাদের বাড়িতে, আর আমার মা সব বাঙালি রান্না টান্না করে তাকে খাওয়াতো আর কি। তা আগেই তো বললাম যে চার্চটা একদম আমাদের বাড়ির সংলগ্ন। প্রথম রাতেই শুনেছিলাম যে গভীর রাতের দিকে না চার্চ থেকে ঘণ্টা বেজে উঠছে। কয়েকদিন লক্ষ্য করে আমরা দেখেছিলাম যে রোজ রাতে 2টোর দিকে ঘণ্টাগুলো বেজে ওঠে। ঘণ্টা বলতে মন্দিরের ঘণ্টার আওয়াজ? না না, বড় কোনো ঢং ঢং শব্দের ঘণ্টা ওরকম নয়, কিন্তু বরং অনেকগুলো ছোট ঘণ্টা বেজে ওঠার মতো শব্দ আসতো চার্চ থেকে।
প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে কৌতূহল হলেও বাবা মা সে কথা কাউকে জিজ্ঞেস করেনি। কারণ দেখো, একই বিদেশ বিভুই, কোন কথা থেকে লোকে কি মনে করবে তাকেই বা বলতে পারে। কিন্তু ক্রমেই কয়েক মাসের পর যখন ফাদারের সঙ্গে আমাদের একটু ভালোই সখ্যতা গড়ে উঠল, তখন মা একদিন কথাটা জিজ্ঞেস করেই ফেলল। আর ফাদারকে না সেই সন্ধ্যাতে আমরা ডিনারে আমন্ত্রণ করেছিলাম। তো তিনি টেবিলে বসে মহা আনন্দে চিকেন দিয়ে আবার ভাত খাচ্ছেন। মা তখন জিজ্ঞেস করলো, আচ্ছা ফাদার, আপনি কি রাত্রে চার্চে পুজো করেন? খানিকটা বিস্মিত হয়ে গিয়ে বৃদ্ধ জিজ্ঞেস করলেন, পুজো রাত্রে? কই না তো, কেন বলুন তো মিসেস বোস? না মানে রোজ রাতে চার্চ থেকে ঘন্টার আওয়াজ শুনতে পাই। আসলে আমাদের মানে ভারতীয়দের পুজোয় ওরকম ছোট ছোট ঘন্টা বাজানোর নিয়ম আছে, তাই ভাবলাম। ফাদার কিছুক্ষণ চুপ করে কি জানি ভাবলেন, তারপর একটু হেসে বললেন, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, দোজ বেলস। হ্যাঁ, ওই রোজ রাত 2:04 ঘন্টা বাজে বটে। আপনি ঠিকই অনুমান করেছেন মিসেস বোস। ওই সময় আমি ঘন্টাগুলো বাজাই আর কি। ধরে নিন পুজোর কাজেই বাজাই। ও কিছু না, তোমাদের অসুবিধা হলে আমি ক্ষমা প্রার্থী, ইগনোর করো ব্যাপারটা। আচ্ছা, তোমার ছেলের স্কুল কেমন চলছে? হ্যাঁ, স্কুলের সামনের রাস্তায় তো কাজ হচ্ছে, তো যাতায়াতে অসুবিধে হচ্ছে না? ফাদার যেন খুব ব্যস্ততার সঙ্গেই প্রসঙ্গ পাল্টে নিলেন, এবং বাবা লক্ষ্য করেছিল যে বৃদ্ধ আমাদের সবার নজর এড়িয়ে বুকে একবার ক্রস এঁকেছিলেন। এরপর অবশ্যই প্রসঙ্গ আর কখনো তোলা হয়নি। রোজই রাতে ঘন্টার অনেকগুলো টিংটিং শব্দ শোনা যেত চার্চ থেকে। বেশিক্ষণ কিন্তু নয়, জানো তো, ওই বড় জোর 10 সেকেন্ড মতো, তারপরেই আবার সব চুপ হয়ে যেত। তবে এর কয়েক মাস পরে আবার ওই ঘন্টার প্রসঙ্গ উঠেছিল। আমরা না সেদিনকে গিয়েছিলাম মিস্টার অ্যান্ড মিসেস হিডলটনদের বাড়ি। তাদের ছোট ছেলে মানে আমার বন্ধু হেনরি, ওই হেনরির জন্মদিনের পার্টিতে। তো তখন হ্যাপি বার্থডে সুরের সঙ্গে কেক কাটা হলো, তারপর কাগজের প্লেটে কেক খেতে খেতে সব গল্পগুজব হচ্ছিল, যা হয় আর কি। মার বাবার সঙ্গে কথা বলছিলেন মিসেস বেকার। মহিলা এমনি ভালো, তবে প্রচুর কথা বলতেন। তিনি হঠাৎই আচমকাই একটা প্রশ্ন করলেন, আচ্ছা মিস্টার অ্যান্ড মিসেস বোস, ডিড ইউ হেয়ার দ্য বেলস? তোমরা কি ওই ঘন্টাগুলোর শব্দ শুনতে পাও রাতে? মা উত্তর দেওয়ার আগেই আমাদের হোস্ট মানে হেনরির মা কথার মাঝে ঢুকে মিসেস বেকারকে কিছুটা ধমকের সুরেই বললেন, আহ, কি হচ্ছে কি অ্যালিস? এই নিয়ে কথা বলতে ফাদার না করেছেন না? ফাদার বলতে যে তিনি সেবাস্টিয়ানের কথাই বলছেন সেটা বুঝতে অসুবিধা হয় না। আসলে ওই বৃদ্ধকে গ্রামের সকলেই খুব শ্রদ্ধা করে। সত্যি বলতে তার সুবাদেই গ্রামের সমাজে আমরা সহজেই জায়গা করে নিতে পেরেছিলাম। কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু বাবা তার হাত ধরে চুপ করিয়ে দেয়। বাবা বাংলায় বলে, ওরা যখন বলতে চাইছে না তখন অকারণ জিজ্ঞেস না করেই বাঞ্ছনীয়। এরপর আর কোনোদিন ওই নিয়ে কথা হয়নি যত বছর আমরা ছিলাম। সব মিলিয়ে ধরো আমরা ওখানে ছিলাম 5 বছর মতো। তার মধ্যে আমরা কিন্তু বেশ কয়েকবার ওই পুরনো চার্চটাতে ঘুরতেও গিয়েছিলাম। বলা বাহুল্য, কোথাও কিন্তু ঘন্টা চোখে পড়েনি। আমার অবশ্য তখন এইসব নিয়ে ভাবার বয়সটাই হয়নি, আর বাবা মাও খুব একটা মাথা ঘামায়নি। আসলে সব কিছুই তো সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে সয়ে যায়, তাই সামান্য ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামাবার প্রয়োজনও বোধ করেনি। এরপর বাবার বদলি হয়ে গেল ইটালিতে, মনে আছে? সব ছেড়ে যেতে না আমার একদম ইচ্ছে করছিল না, খুব কেঁদেছিলাম। শেষ দিন যেদিন ব্যাগপত্র গুছিয়ে আমরা ওখান থেকে চলে এসেছিলাম, জানো, গোটা গ্রাম এসছিল আমাদের বিদায় জানাতে। যাই হোক, এর অনেক বছর পরে ঘটনাটা আমি জেনেছিলাম বাবার মুখ থেকে। ইনফ্যাক্ট কথাটা বাবা মাকেও অনেক বছর অবধি বলেনি। গ্রাম থেকে চলে আসার দিন যখন গ্রামের সকলে এসেছিল আমাদের বাড়িতে এবং ওই কান্নাকাটি করছি আমি, আমাকে সবাই মিলে শান্ত করতে ব্যস্ত, সেই সময় ফাদার এসে বাবাকে বলেন,
মিস্টার বোস, একটু সময় হবে? হ্যাঁ, বলুন ফাদার। আসলে ব্যাপারটা ভেবেছিলাম আপনাদের কোনোদিনই বলবো না, কিন্তু আজকে মনে হয় আপনার অন্তত সত্যিটা জানা উচিত। না হলে গডের এবং আপনাদের কাছে যে আমি মিথ্যেবাদী হয়ে থেকে যাব। আপনি কি বিষয়ে বলছেন বলুন তো ফাদার। আমার সঙ্গে আসুন, বেশি না 5 মিনিট। ফাদার বাবাকে নিয়ে গেল চার্চে নিয়ে গিয়ে চার্চের পেছনের দরজা খুলে বাবাকে বললেন তার সঙ্গে আসতে। পেছনের দরজা দিয়ে বেরিয়ে ওরা এসে পড়ল পুরনো পরিত্যক্ত কবরখানার মধ্যে। এর আগে বাবা কিন্তু কোনোদিন সেখানে আসেনি। ইনফ্যাক্ট কাউকেই কোনোদিন এখানে আসতে দেখিনি। জায়গাটাও কিরম জঙ্গল হয়ে গিয়েছে, আর তার মাঝে মাঝে জেগে আছে কয়েকটা পুরনো সমাধিসৌধ। এইবার ব্যাপারটা নজরে পড়ল বাবার। প্রতিটা সমাধির ওপরে একটা করে ছোট খুঁটি আছে এবং সেটা থেকে ঝুলছে একটা করে ছোট ঘণ্টা, পুরনো জং ধরা ঘণ্টা। কয়েকটা খুঁটি খালি, বোঝা যায় যে ওগুলোতেও এরকম ঘণ্টা ছিল। সময়ের অত্যাচারে সেগুলো খুলে পড়ে গিয়েছে, কিন্তু অন্তত 15-20টা ঘণ্টা এখনো রয়েছে। বাবা ব্যাপারটা বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ফাদারের দিকে। ফাদার বলেন, এই চার্চ বহু পুরনো তা তো জানিনি। এই কবরখানার বেশিরভাগই মারা গিয়েছিল বিবনিক প্লেগে। সেই সময়ে চিকিৎসা শাস্ত্র উন্নত ছিল না, তাই মাঝে মাঝে ভুল করে জীবিত সংজ্ঞাহীনদের মৃত বলে ভুল করে কবরস্থ করা হতো। তাই এই ঘণ্টার ব্যবস্থা করা হয়। এই ঘণ্টার দড়ি কফিনের ভেতরে থাকত, যাতে ভুলবশত কবর দেওয়া কোনো ব্যক্তি যদি পরে জেগে ওঠে তবে এই ঘণ্টা বাজিয়ে সে তার কথা জানান দিতে পারে। বাবা এখনো ঠিক বুঝতে পারছিল না। আপনি কি বলতে চাইছেন আমি কিন্তু বুঝতে পারছি না। প্লেগে মারা গিয়েছিল মানে তো এই কবরগুলো অন্তত 600 বছরের পুরনো। তবে এর উত্তর আমার কাছেও নেই, কিন্তু প্রতি রাতে একই সময় কেন জানি না সব কটা ঘন্টা একসঙ্গে বেজে ওঠে। গত কয়েকশো বছর ধরে এই ঘটনা ঘটে আসছে। এর কারণ আমি জানি না। সম্ভবত এই ভয়ঙ্কর এপিডেমিকের শিকার হওয়া মানুষদের আত্মারা আজও শান্তি পায়নি, অথবা হয়তো অন্য কোনো কারণ আছে। থাকলেও সে কারণ আমার জানা নেই। একদিন জং ধরে বাকি ঘন্টাগুলো তো খসে পড়ে যাবে। সেদিন আশা করি আর শব্দ হবে না। আপনারা এই বাড়িতে থাকছেন, তাই যাতে ভয় না পান তাই আমি সত্যিটা চেপে গিয়েছিলাম। গ্রামের বাকিদেরও বলেছিলাম এই প্রসঙ্গে কথা না বলতে। আজকে আপনাদের বিদায় নেওয়ার আগে মনে হলো সত্যিটা অন্তত আপনাকে জানিয়ে রাখি। জেনে রাখুন যে এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমাদের সাধারণের জ্ঞান বুদ্ধির বাইরে। ঈশ্বর সকলের মঙ্গল করুক। এরপর আমরা গ্রাম ছেড়ে চলে যাই। বাবা এই ঘটনার কথা আমাদের বলেছিল অনেক বছর পরে। সত্যি বলতে কি জানো তো, এই ব্যাপারটা এখনো ভাবলেই আমার গায়ে কাঁটা দেয়। কথাটা থামতে গায়ে কাঁটা আমারও দিচ্ছিল, কিন্তু ভয় ব্যাপারটার মধ্যে একটা নেশা আছে। সে নেশা আমার নিজের মধ্যে বরাবরই একটু বেশি। তাই তো ছোট থেকেই ভূতের বই আর বিদেশি হরর সিনেমার পোকা। তাই যাতে গল্প থেমে না যায় সেই জন্য আমি তাড়া দিলাম। এই রাজীব, এবার তুমি বলো। শুনতেই হবে।
হ্যাঁ নিশ্চয়ই। বেশ, তবে এটাকে ঠিক অলৌকিক অভিজ্ঞতা বলা যায় কিনা জানি না, কারণ গোটা ঘটনার খুব সহজেই একটা সহজ বাস্তব ব্যাখ্যা দাঁড় করানো যায়। কিন্তু আমার মনের ভেতর এই ঘটনাটা নাড়া দিয়ে গেছে। আমার এই গল্প কিন্তু বেশি দিন আগের নয়, মাত্র কয়েক বছর আগের কথা। আমি তখন হস্টেলে থাকি, ইঞ্জিনিয়ারিং পড়ছি। 2017 ডিসেম্বরের একটি শীতের রাত্রে মৃত্যুকে বড্ড কাছ থেকে দেখেছিলাম। হস্টেলে 2 বছর ধরে আমার সামনের রুমটাতেই থাকতো আমারই ডিপার্টমেন্টের 1 বছরের সিনিয়র রিগদা। সে অবাঙালি, কিন্তু একেবারে মুখোমুখি রুম হওয়ার কারণে সখ্যতা আমাদের মধ্যে বেশিই ছিল। ওই বছরই পড়া শেষ করে আমাদের কলেজের কাছেই নতুন চাকরি পেয়ে গেল রিগদা, তাই আবার কয়েক কিলোমিটার দূরের ইউনিভার্সিটিতে। বেশ আনন্দের ব্যাপার। রিগদাও দেখে শুনে হস্টেলের কাছেই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিল, যাতে সন্ধ্যার পর কফি থেকে আড্ডাটা চালানো যায় হস্টেল ছেড়ে দেওয়ার পরেও। তখন শীতকাল। আমাদের পরিচিত একজনের জন্মদিনের পার্টিতে আমাদের দুজনেরই নিমন্ত্রণ, কিন্তু সমস্যা হচ্ছে নিমন্ত্রণটা রাতের ডিনারের, যেতে হবে টাউন এলাকায়। তবে আমাদের ইনস্টিটিউট কিন্তু টাউন থেকে বেশ অনেকটা দূর। টাউন আর ইনস্টিটিউটের মাঝে প্রায় 10 কিলোমিটারের রাস্তা। তারই মধ্যে 7 কিলোমিটারই বেশ শুনশান জনমানবহীন এলাকা। রাত্রি 8টার পর এই পথে অটো বাস কোনো গাড়ি চলে না, তাই আমাদের সন্ধ্যের আগেই ইনস্টিটিউট ফিরতে হয়। এই অবস্থায় রাতের নিমন্ত্রণে যাওয়া সম্ভব নয়। নিমন্ত্রণ ছিল শনিবার। শুক্রবার সকালে দেখি রিগদা ফোন করে বলে, আরে ভাই নিচে আয়। নিচে গিয়ে দেখলাম রিগদা একটা নতুন মোটর বাইকের ওপর বসে মিটিমিটি হাসছে। এই কি কিনলে নাকি? ইয়েস ভাই, বন্ধুদের থেকে ধার নিয়েই কিনে নিলাম, বুঝলি তো। আগামী কয়েক মাসের মাইনে থেকে কিস্তিতে শোধ হয়ে যাবে। নো চাপ, চ কফি শপে চ। কফি শপে পৌঁছতেই দোকানের দাদা বলল, আচ্ছা পুজো দিয়েছো? রিগদা কফিতে চুমুক দিয়ে বলল, না, দিয়ে নেব সামনের সপ্তাহে। তা এত দেরি কেন? আরে ভাই দেবো তো, মন্দিরে গেলেই দিয়ে দেব। না 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 না, গাড়ির পুজো আগে দেওয়া উচিত। এই রুটে পুজো ছাড়া গাড়ি চালানোই উচিত না। কথাটা শুনে এইবার আমি প্রশ্ন করলাম, মানে? আরে দাদা, তোমরা এইসব মানো না, কিন্তু এইসব রাস্তা ভালো নয়। ভালো নয় মানে? দেখো, আগে এইসব এলাকা ছিল লোকাল লোকজনদের আওতায়। একটা বেসরকারি সংস্থা নতুন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বানালো, তারপর মেডিকেল কলেজও বানালো। সেই জন্য নতুন রাস্তাও বানানো হলো সরকারের পারমিশন নিয়ে। এই যে টাউন থেকে এই যে মেন রাস্তা এসেছে না, এটা বানাতে অনেক ঝামেলা হয়েছিল, যদিও আমি শুনেছি বাবার মুখে। যারা থাকতো তারা সেই কাজে বাধাও দিয়েছিল। বিক্ষোভ গন্ডগোল এসব চলছিলই আর কি, মানে যা হয়। এটাও শোনা গেছে যে ওই সংস্থার ভাড়া করা কিছু গুন্ডারা সেই সময় স্থানীয় এইসব লোকজনদের ওপর নাকি অত্যাচারও করেছিল। তাদের অনেকে মারাও গেছে। প্রমাণ হয়নি কিছুই, হবে বলে মনেও হয় না। তো যাই হোক, যারা শেষমেশ বেঁচেছিল তারা সবকিছু মেনে নিতে একসময় বাধ্য হয়। তার সাথে গাড়ির পুজোর কি সম্পর্ক? কফি দিতে দিতে দোকানদার দাদা বলল, বলা হয় যে সেই সময় সেই সব লোকাল লোকজন নাকি অভিশাপ দিয়ে গেছিল। এই রাস্তা সেই থেকেই ভালো নয় গো। আমি আর রিগদা এবার হেসে উঠি। হুস, क्या দাদা, তোমার খালি এসব আজীব কাহানি। আরে ছাড়ো তো এসব। দেখো, এই রাস্তায় বিশেষ করে এই মাঝের 5-6 কিলোমিটারের মধ্যে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা কিন্তু আশ্চর্য রকমের বেশি হয়। তোমরাও জানো, প্রায় প্রতি মাসেই 1-2 করে ছোট বড় দুর্ঘটনা লেগেই আছে। কথাটা মিথ্যে নয়। আমি মাঝে মধ্যেই রোড অ্যাক্সিডেন্টের খবর পাই। 2বার তো নিজের চোখেই দেখেছি। রাতে এই রাস্তায় একটাও আলো থাকে না, কিন্তু দুর্ঘটনা যে শুধু রাতেই ঘটে তা কিন্তু নয়, দিনেও ঘটে। আর সংখ্যাটা যে একদম বাড়াবাড়ি রকমের বেশি সেটা অস্বীকার করার উপায় নেই। নতুন গাড়ি কিনে হাওয়ায় উড়ছিল রিগদা। দেখলাম বাইকের দিকে তাকিয়ে কি জানি ভাবছে। কফি শেষ করে বলল, শোন, আমি চললাম অফিস। ফেরার পথে বরম বাবার মন্দির থেকে পুজো দিয়ে নেব। যা, তুইও লাভ যা। আর শোন, কাল এতেই টাউন যাব আমরা। और थोड़ा लेट হয়ে গেলেও চাপ নেই, আমার বাড়িতে থেকে যাবি, হোস্টেলে আর আসতে হবে না। ঠিক হ্যাঁ, চল। ভেরি গুড, তাহলে তুমি পালাও আর আমিও আসি।
পরের দিন শনিবার সন্ধে 7টার দিকে আমরা পৌঁছে গেলাম পরিচিত ব্যক্তির বাড়িতে। দেখলাম কোনো প্রস্তুতি হয়নি রান্নার তখনও। যা বুঝলাম দেরি হবে ফিরতে। বাইক থাকলেও এতটা পথ রাত্রে ফেরা মুশকিল। এদিকে রাত 9টার পরেই রাস্তা জনমানব শূন্য হয়ে যায়, একটাও গাড়ি চলে না। কিছুটা বিরক্তই হলাম আমরা। অনেক তাড়া দিয়েও কেক কাটিয়ে তারপর খাবার দাবার খেয়ে দিয়ে আমাদের বেরোতে বেরোতে 12:30 বেজে গেল। বাকি অতিথিরা সবাই লোকাল, অতএব তাদের তাড়া নেই। এখানে প্রসঙ্গত বলে রাখি, আমরা দুজনেই নন ড্রিঙ্কার এবং বার্থডে পার্টিতে এইসব ব্যবস্থা ছিলও না। নিতান্তই পারিবারিক অনুষ্ঠান। যাই হোক, কি আর করা যাবে। টাউন ছেড়ে বেরোলাম যখন, তখন ঘড়িতে বাজে রাত 1টা। আমার আজ আর হস্টেল যাওয়া হবে না, গেট বন্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ। যদিও সে সমস্যা নেই, রিগদার ফ্ল্যাটেই আজ কাটিয়ে দেওয়া যাবে। বাইক চালাচ্ছে রিগদা আর আমি পেছনের সিটে। একই শুনশান পথ, তার উপর কনকনে ঠান্ডা, জ্যাকেটেও ঠান্ডা মানছে না। এই দিকের জলা এলাকার রাতের নিস্তব্ধতা যে কতটা গভীর হয় সেটা যারা এই জায়গায় থাকেনি তাদের বলে বোঝানো যাবে না। ফাঁকা রাস্তা, বাইকের হেডলাইট সামনের পথে যেটুকু আলো ফেলছে তার বাইরে নিশ্ছিদ্র অন্ধকার। চারিদিকে গাছের ছায়া ফেলছে রাস্তার উপর, তার মাঝেই বাইক ছুটে চলেছে। হু হু করে ঠান্ডা হাওয়া মুখে এসে লাগছে। আমরা দুজনেই মুখে মাফলার আর চোখে চশমা লাগিয়েছি। গল্প করতে করতে ভালোই চলছিলাম। ফাঁকা রাস্তায় নতুন বাইক হাই স্পিডে চলছিল। অল্প সময়েই অনেকটা রাস্তা অতিক্রম করে ফেলেছিলাম আমরা। আর 10 মিনিটে ইনস্টিটিউট দেখা যাবে। পথে দুজন হালকা গল্প করছিলাম বটে, কিন্তু আমাদের দুজনেরই সতর্ক দৃষ্টি রাস্তার সামনের দিকেই কিন্তু ছিল। হঠাৎ এক মুহূর্তে হেডলাইটের আলোয় আতঙ্কিত চোখে দেখলাম কয়েক মিটার সামনেই আধা রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে একটা কালো ট্রাক। আশ্চর্য, আমি বাজি রেখে বলতে পারি এক মুহূর্ত আগেও এটা আমার চোখে পড়েনি, কিন্তু এখন আমাদের ঠিক সামনেই বিশাল পাহাড়ের মতো সেটা দাঁড়িয়ে, আর আমরা ফুল স্পিডে তাতে ধাক্কা মারতে চলেছি। আমি চেঁচিয়ে উঠলাম, যদিও রিগদাও সেটা দেখতে পেয়েছে ঠিক একই মুহূর্তে। নতুন বাইক বলেই হোক বা রিগদার চালানোর গুণেই হোক, সময় মতো বাইক কাটিয়ে আমরা এক চুলের জন্য বেরিয়ে গেলাম ট্রাকের গা ঘেঁষে। বেরোনোর সময় আমার কাঁধ ছুঁয়ে গেল ট্রাকটার গা। এই লেগেছে নাকি? এগিয়ে এসে আবার ব্রেক কষেছে রিগদা। আমার বুক তখনও ঢিপ ঢিপ করছে। কোনোভাবে বললাম, না, উফ, কিন্তু একটুর জন্য বেঁচে গেছি। বাইক স্টার্ট দিল রিগদা। গজব ব্যাপার তো, আমি সামনেই দেখছিলাম, অথচ চোখে কিভাবে পড়লো না? মা কসম বলছি, ট্রাকটা ছিল না। আমি না হয় ভুল দেখলাম, কিন্তু তুই কোন দিকে দেখছিলি? তোর চোখেও পড়লো না কিভাবে? কিচ্ছু বললাম না। আমার মনেও প্রশ্নটা জেগেছে বটে। আমিও সতর্ক চোখেই সামনের দিকে দেখছিলাম। তবুও আমাদের কেউই ঠিক এক মুহূর্ত আগেও কিছু দেখিনি। আমি আশা করেছিলাম একবার দুর্ঘটনা এড়িয়ে এইবার স্পিড কমিয়ে চালাবে রিগদা, কিন্তু দেখলাম দাদা স্পিড আরো বাড়িয়ে দিল। আমি বললাম, আরে পাগলা হলতে নাকি, স্পিড কমাও। একটু হলেই তো ছবি হয়ে যাচ্ছিলাম, এরপর আবার স্পিড তুলছো তুমি। চুপ হো যা, यहाँ से निकलना है, যত তাড়াতাড়ি সম্ভব। ভগবানের নাম করতে থাক ভাই। আমার অবাক লাগলো। রিগদার গলাটা কেমন যেন শোনালো। ভয় পেয়েছে মনে হচ্ছে। স্বাভাবিক, কিন্তু আরো স্পিড বাড়িয়ে দিল কেন তাতে? বাকি রাস্তা একটা কথাও বলল না। ঝড়ের বেগে বাইক চালিয়ে ফ্ল্যাটে পৌঁছলাম। সেদিন রাতে একদম কথা বলল না রিগদা। চোখে মুখে একটা ভয়ের ছাপ ফুটে উঠেছে। ও কি কিছু দেখেছে? আমি শুয়ে পড়লাম এক্সট্রা ক্যাম্প খাটটায়। রিগদা নিজের ঘরে যাওয়ার আগে আমায় একটা অদ্ভুত প্রশ্ন করল। এ ভাই, তুইও ট্রাকটা দেখেছিলি তো, তাই না? আমি প্রশ্নটার মানে বুঝতে না পেরে অবাক হয়ে বললাম, মানে কি বলতে চাইছো? কিছু না, ঘুমা তুই, কাল কোথা হবে। পরদিন রোববার।
লেট করে সকালে উঠলাম। বাইরের দোকানে চা খেতে খেতে গত রাতের প্রসঙ্গ উঠল। বুঝলি তো, কাল খুব বাঁচা বেঁচে গেছি। একটুখানি এদিক ওদিক হলেই প্রাণ যেত কাল। হ্যাঁ, সে আর বলতে, আর একটু হলেই তো ধাক্কা লাগতো। কিছুক্ষণ চুপ করে চা শেষ করল রিগদা। কাপ ফেলে দিয়ে বলল, রাস্তাটা সত্যি ভালো নয় বুঝলি। এইবার আমি চেপে ধরলাম। এই ঝেড়ে কাশো তো, কেস কি? কাল ওরকম স্পিডে গাড়ি চালিয়ে আসার মানে কি? যেন রীতিমতো পালিয়ে আসছিলে। কি ব্যাপার? একটু চুপ থেকে উত্তর এলো, কাল তোকে রাতে কিছু বলিনি, ভেবেছিলাম আমারই ভুল, কিন্তু এখন যত ভাবছি ততই মনে হচ্ছে ভুল আমাদের কারুর নয়। কাল ওই ট্রাকের পাশ কাটিয়ে বেরিয়ে যখন আবার স্টার্ট দিতে যাব, সেই সময়ে বাইকের আয়নায় চোখ চলে যায়। ব্যাকলাইট আগেই জ্বালিয়েছিলাম, সেই আলোতে বিশ্বাস কর আমি কোনো ট্রাক দেখতে পাইনি আয়নায়, বেমালুম গায়েব। কিন্তু আমি যেন অস্পষ্টভাবে দেখলাম আমাদের পেছনেই অনেকগুলো কালো ছায়া দাঁড়িয়েছিল, ধীরে ধীরে জড়ো হচ্ছিল, কাছে এগিয়ে আসছিল, যেন অনেক লোক অন্ধকারে ভিড় করে দাঁড়িয়ে আছে সেই জায়গায় যেখানে একটু আগেই ট্রাকটা আমরা দেখেছি। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, বিশ্বাস কর। আমার পেছন ফিরে তাকানোর সাহস পর্যন্ত ছিল না আর। আমি সেই মুহূর্তে বুঝতে পারলাম যে এক্ষুনি এখান থেকে না বেরোতে পারলে আমাদের বিপদ হবে। ওই ছায়া মানুষগুলো, না না, মানুষ বলা ভুল হবে, ওগুলো মানুষ না, অশরীরীরা শিকারের সন্ধানে ছিল। কাল আমরা যা দেখেছি ওটা একটা ছালাবা ছিল। দুইজনেই ভুল দেখতে পারি না, এ অসম্ভব। এভাবেই কাল আমাদেরও ওদের দলে টেনে নিত। আমার চায়ের কাপ হাতেই রয়ে গিয়েছে, কি বলবো ভেবে পেলাম না। বরম বাবা ইসবার বাঁচিয়ে দিল। রাতে আর এই রাস্তায় নয় ভাই, একদম নয়। কাল পুজোটা না দিলে হয়তো। কথাটা আর শেষ করলো না রিগদা। এরপর অনেকবার আমাদের মধ্যে কথা হয়েছে ওই রাতের ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, এবার তোমরা হয়তো বলবে পুরোটাই আমাদের ভুল, রাতের ট্রাক খেয়াল করিনি। হ্যাঁ, সেটা হতেই পারে, কিন্তু আমাদের দুজনের মধ্যে কেউই বুকে হাত রেখে ব্যাপারটা উড়িয়ে দিতে পারবো না, এইটুকু বলতে পারি। গল্পটা শেষ হতে এই অন্ধকার ঘরে কেমন যেন গা ছমছম করে উঠল। চোখ সয়েলেও খুব যে দেখা যাচ্ছে কিছু এমনটা নয়, শুধু দূরে নন্দীদার সিগারেটের আগুনের বিন্দুটা দেখতে পাচ্ছি। কেউ কিছুই বলছে না। বুঝলাম যে এইবার আমার গল্প শুরু করার অপেক্ষা করছে সবাই। আমি অনেকক্ষণ থেকেই ভেবে রেখেছিলাম যে কোন ঘটনাটা বলবো, তাই আর ভনিতা না করে শুরু করলাম। আমার তখন বয়স ওই 8 কি 9 হবে। আগেই বলেছি যে আমি ছোটবেলায় একেবারে ভিতরে ডিম টাইপের ছিলাম। একা রাতে শুতাম বটে, কিন্তু প্রচণ্ড ভয় পেতাম। কখনো তো আবার একা ঘরে বসে থাকতে থাকতে হঠাৎ লোডশেডিং হয়ে গেলেও চেঁচিয়ে কেঁদে উঠতাম। সে কারণে বাবা মায়ের কাছে বিস্তর বকা খেয়েছি। মায়ের আদি বাড়ি শিলিগুড়িতে ছিল। 2 মামা সেই সময় অবধি সপরিবারে পুরনো বাড়িটাতেই থাকতো। যদিও মামা তো দাদা দিদিরা চাকরি বা বিয়ের সূত্রে অনেক বছর আগেই চলে গিয়েছে। ওই বছরে 1-2 বার আসে তারা। রয়েছে শুধু 2 মামা আর 2 মামি। আমি অবশ্য আগে কখনো যাইনি সেখানে। তা একদিন বড় মামা বাবাকে ফোন করে বলল, সমরেশ, আমরা এই বাড়ি বিক্রি করে পাকাপাকিভাবে কলকাতায় চলে যাচ্ছি। তোমরা তো জানোই যে অনেকদিন থেকে খদ্দের খুঁজছিলাম, তা পেয়েছি একজন। তা বলছিলাম কি, তার আগে যদি তোমরা একবার ঘুরে যেতে তো ভালো হতো। বুবাই অন্তত একবার দাদুর বাড়িটা দেখে যাক বিক্রির আগে। বাবা জানালো যে ঠিকই তো, এটা করাই উচিত। দিনক্ষণ ঠিক করে জানাবো, কেমন? আমারও সেই সময় মনে আছে যে স্কুলে গরমের ছুটি চলছিল, তাই যেদিন টিকিট পাওয়া গেল সেই দিনই আমরা রওনা দিলাম। শিলিগুড়ি স্টেশন থেকে 2 ঘন্টা অটোতে চলে আমরা পৌঁছে গেলাম মামাবাড়ি। সে এক বাড়ির মতো বাড়ি বটে, প্রাচীর ঘেরা ব্রিটিশ আমলের বহু পুরনো দোতলা বাগান বাড়ি। যদিও
অবস্থা খুবই সঙ্গীন, মেরামত করার স্টেজ পেরিয়ে গিয়েছে। এবার একদিন ভেঙে পড়বে আর সেই ভয়েই মামারা দিন গুনছে। কিন্তু আমার এরকম বাড়ি দেখে মন একেবারে আনন্দে নেচে উঠল। আমি এই রকম বাড়ি সত্যি আগে কখনো দেখিনি। যাই হোক, সারাদিন গল্প করে খেলে আমার দিন ভালোই কাটল। সে রাতে আমার শোয়ার ব্যবস্থা হলো আলাদা একটা ঘরে। এবার সত্যি বলতে এই পুরনো বাড়িতে একা ঘরে রাত্রে শোয়ার ইচ্ছে আমার একটুও ছিল না। কিন্তু মামাদের সামনে সে কথা বলতেও পারলাম না লজ্জায়। মা যদিও ব্যাপারটা আন্দাজ করিয়ে আপত্তি করে বলেছিল, আলাদা ঘর করার হ্যাঙ্গামা করার দরকার নেই, এক ঘরেই তো হয়ে যেত। কিন্তু তখন আমি অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে বলি, না, আমি আলাদাই শোবো। তবুও মা রাতে ঘুমোতে যাওয়ার আগে আমাকে বলে গেল, শোন বাবা, দরকারে রাতে লাইট জ্বালিয়ে রাখবি, হ্যাঁ? আর আমরা তোর পাশের ঘরেই আছি, ডাক দিলেই শুনতে পাবো। শরীরটা ক্লান্ত ছিল, তাই এক ঘুমেই সেই রাত কাবার হয়ে গেল। পরের দিন দিনের বেলা একটু আশেপাশে ঘুরতে বেরোলাম। দিনটা ভালোই কেটে গেল পরিবারের মাঝে। সেই রাত্রে কোনো এক সময় জানি না আমার ঘুমটা ভেঙে গেল। বাইরে বিভিন্ন ধরনের ওই রাত পোকা আর পাখি ডেকে চলেছে। এই সব শব্দ আমি শুনতে একদমই অভ্যস্ত ছিলাম না কলকাতায়। রাতে একটা লাল ডিম লাইট জ্বলছে বটে, কিন্তু ঘরটা এতটাই বড় যে ওটা শুধুমাত্র ঘরের ওই একটা কোণই আলো করছে, বাকি ঘরটা প্রায় অন্ধকার। আমার হঠাৎই মনে হলো ঘরে আমি একা নই, কেউ একটা আছে। হঠাৎ আমার প্রচণ্ড ভয় করতে শুরু করলো। মনে হলো কেউ আমাকে দেখছে। কেমন যেন হাত পা নাড়াতে পারলাম না কয়েক মুহূর্তের জন্য। কতক্ষণ ওভাবে ছিলাম আমি জানি না, কিন্তু তারপরেই সেটার অস্তিত্ব আর টের পেলাম না। হঠাৎ করেই যেন মিলিয়ে গেল, ঘরের পরিবেশ আবার স্বাভাবিক হয়ে গেল। আমার বিছানার থেকে হাতের কাছে আলোর সুইচটা ছিল। এইবার আমি সেটা জ্বেলে দিলাম। টিউবের আলোয় সারা ঘর ভরে গেল। আমার ভয়টা উবে গেল। না, কেউ নেই, ঘরটা স্বাভাবিকই আছে। খালি কিছু একটা যেন পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা যে কি তা বুঝলাম না। খেয়াল করলাম যে বাইরের আকাশ ততক্ষণে হালকা হয়ে এসেছে, মানে ভোর হতে আর দেরি নেই। আমি মনে অনেকটাই সাহস ফিরে পেলাম, আর মনে হলো যে আমি স্বপ্নই দেখছিলাম নিশ্চয়ই। একবার মাকে ডাকবো, কিন্তু তারপরই মনে হলো, ইস, মামারা কি ভাববে। তাই আর ডাকলাম না, কিন্তু আলো জ্বেলেই শুয়ে পড়লাম। ঘরের মধ্যে যে পরিবর্তনটা রাতে ধরতে পারিনি সেটা বুঝতে পারলাম সকালে ঘুম থেকে উঠেই। ঘরে খাট ছাড়াও একটা আলনা আর একটা পুরনো কেদারা, মানে একটা বড় চেয়ার আছে। সকালে উঠে দেখলাম যে বড় চেয়ারটা আমার বিছানার দিকে মুখ ফেরানো, অথচ আমার যেন মনে হচ্ছে চেয়ারটার মুখ দেওয়ালের দিকে ফেরানো ছিল রাতে যখন আমি শুতে গেছিলাম। আমি উঠে চেয়ারটা দেখলাম, পুরনো লেদারের চেয়ার, জায়গায় জায়গায় ওই ফেটে তুলো স্পঞ্জ এগুলো সব বেরিয়ে এসেছে। ওটায় গতকাল বসেছি, কিন্তু আজকে কেমন যেন সাহস হলো না। ভাবলাম, কথাটা কাউকে বলবো? না না, থাক, এটা শুনলে সবাই ভাববে আমারই মনের ভুল। চেয়ারটা রাতে ওভাবেই রাখা ছিল, আমারই হয়তো ভুল হচ্ছে। দিনের আলোয় কিন্তু সবকিছু আমি ভুলেই গেলাম। সারাদিন ছোট ভাই বোনের সঙ্গে হই হল্লা করে গল্পের বই পড়ে কার্টুন নেটওয়ার্ক দেখেই কেটে গেল। দিন শেষে রাত হলো। সেদিন শুতে যাওয়ার আগে চেয়ারটাকে ধাক্কা দিয়ে দেয়ালের দিকে মুখ করে রেখে শুতে গেলাম। মা কিন্তু আজও একই কথা বলে গেল শুতে যাওয়ার আগে। ঘুম ভাঙলো আবার সেই ওই একই অস্বস্তিতে। এইবার আমি একটা শব্দ পেলাম, কিছু একটা কেউ টানছে চেয়ারটা। কেউ একটা সেটাকে দেয়ালের থেকে টেনে এনে খাটের থেকে সামান্য দূরে এসে থামল। চেয়ারটার মুখটা এবার ঘোরাচ্ছে। প্রচন্ড ভয়তেও মানুষের কৌতূহল বজায় থাকে, আমারও তাই হলো। ভীত দৃষ্টিতে আমি চেয়ারটার দিকে তাকালাম। চেয়ার অব্দি আলো আসছে না, নাইট ল্যাম্প পেছনে থাকায় সেটা একটা প্রকাণ্ড ছায়া ফেলেছে মেঝেতে। কিন্তু দেখতে না পেলেও বুঝতে অসুবিধে হলো না যে যে সেটার উপর কেউ বসে আছে। ওটা কি?
ওই দুটো জোনাকির মতো পাশাপাশি দুটো সাদা আলোকবিন্দু শুধু দেখতে পাচ্ছি। প্রচণ্ড ভয়ে কিছুক্ষণ মাথা কাজ করল না। পরক্ষণেই বুঝতে পারলাম ওই দুটো বিন্দু আসলে কি। দুটো চোখ আমার দিকে সরাসরি তাকিয়ে আছে। পরক্ষণেই মনে পড়ল মায়ের কথা। সঙ্গে সঙ্গে কাপা হাত বাড়িয়ে আলোর সুইচ অন করে দিলাম। সঙ্গে সঙ্গে টের পেলাম দ্বিতীয় উপস্থিতিটা আর নেই, কিন্তু ফাঁকা চেয়ারটা আছে। হ্যাঁ, আমার খাটের থেকে কিছুটা দূরেই ওটা রাখা আছে, এদিকে মুখ ফিরিয়ে। ঠিক যেন একটু আগেও কেউ সেখানে বসে আমাকে দেখছিল। আমি একটা কাজ করলাম, বিছানা ছেড়ে উঠে চেয়ারটা টেনে নিয়ে গিয়ে সোজা দরজা দিয়ে বাইরে বের করে দিলাম। আমার কেন জানি না মনে হয়েছিল যে চেয়ারটা বাইরে করে দিলেই চেয়ারের সঙ্গে থাকা অশুভ জিনিসটাও চলে যাবে, এবং সেই ভাবনাটাই আমার কাল হলো। সেই রাতটা হয়েছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম রাত। কেন, কি হয়েছিল? তুমি বাবা মাকে বলনি? আমি একটু জল খেয়ে বললাম, না আসলে সকালে দিনের আলো এলেই তো পরিস্থিতি বদলে যায়। তখন নিজেরই মনে সন্দেহ দেখা দেয় যে নিশ্চয়ই স্বপ্ন দেখেছি রাতে, তাই এইসব ওই ছোট ভাই বোনের সামনে বলতে চাইনি। ওরা যদি ভাবে আবার যে দাদা ভীতু, সেই ভেবি। যাকে তাহলে গল্পটা আবার শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। তুমি তোমার গল্প শেষ করো, রাত অনেকটা হলো, আমাকেও যেতে হবে একটু পরেই। হ্যাঁ, তো সেটা তো ওই ঘরেই শুলাম, কিন্তু আজকে আর আলোটা নেভানোর সাহস হলো না। মনে হয়েছিল যে এই টিউবের আলোয় আমি সুরক্ষিত। সারাদিন খেলাধুলার পরে আমি কিছুক্ষণ বাদেই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মাথার কাছে একটা পরিচিত খুঁটো শব্দ হতে ঘুমের ঘোরটা হালকা হয়ে গেল। চোখটা আধা খুলে কিছু দেখতে পেলাম না, শুধু অন্ধকার। পর মুহূর্তে শব্দটা কিসের হয়েছে সেটা বুঝলাম। সুইচ, কেউ একটা আলোর সুইচটা অফ করে দিল। প্রচণ্ড ভয় না মানুষের মস্তিষ্ক কাজ করে না। আমার সারা শরীর যেন জমে গেল, কারণ আমি টের পেলাম কেউ একজন খাটের পাশে দাঁড়িয়ে আছে। সে যেন কিছু একটা খুঁজছে, এবং সেটা খুঁজে না পেয়ে তার ক্রোধান্বিত একটা নিঃশ্বাস শুনতে পেলাম। আর তারপরেই টের পেলাম আমার আমার খাটে কেউ বসলো। বসার চেয়ার না পেয়ে আমার ঠিক পাশেই ওই ওই জিনিসটা এসে বসেছে। জানি না সেটা কি বা কে, কিন্তু আমি শুধু জানি যে ওটা ভয়ের কিছু। সেই ভয় যা এই জগতে নয়। আমি নড়াচড়া করার ক্ষমতা হারিয়েছি। একটু হাত বাড়িয়ে আলো জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাও আমার নেই। আর এরপরই সেই জিনিসটা আমার পাশে শুয়ে পড়ল। আমি দেওয়ালের দিকে মুখ করে আছি, আর পিঠের দিকে ওকে দেখতে পাচ্ছি না। আমি দেখতে চাইও না। আমার মস্তিষ্ক আমায় চেঁচিয়ে বলছে যে কোনোভাবেই যেন আমি পেছন না ঘুরি, কারণ তাহলে আমি এমন কিছু দেখতে পাবো যা যা মানুষের চোখে দেখার জন্য নয়, যা মানুষের মস্তিষ্কে উপলব্ধি করার জন্য নয়। ওটা ওটা আমার পাশে শুলো। ওর একটা জীর্ণ শীর্ণ হাত আমার কাঁধ স্পর্শ করলো। আমার কাঁধের কাছে ওটার হিমশীতল পুঁতি গন্ধময় নিঃশ্বাস টের পেলাম। এরপর কি হয়েছিল সত্যিই মনে নেই, কিন্তু কিভাবে যেন আমার মুখ থেকে চিৎকার বেরিয়ে এসেছিল। মা যেন এরকম কিছুর জন্য একটা তৈরি ছিল। সঙ্গে সঙ্গে মা দরজা খুলে ঢুকে পড়েছিল এবং আলো জ্বালিয়ে দিয়েছিল। না, মা কিন্তু কিছু দেখতে পাইনি, কিন্তু আমাকে তখনই তুলে নিয়ে আসে, এবং আর যে 4 দিন ওই বাড়িতে ছিলাম সেই কয়দিন আমাকে নিজের কাজ ছাড়া করেনি। আমি চুপ করলাম, কারণ এই গল্পটা বলতে গিয়ে আমার আজও এত বছর পরেও ভয় করছে। তারপর আর কি, আমরা ফিরে এলাম। মামারাও পরের মাসেই বাড়ি বিক্রি করে দিয়েছিল। শুনেছি এখন নাকি ওখানে একটা মস্ত শপিং মল। আর ওই চেয়ারটা? বাড়ির সঙ্গে ওই পুরনো জিনিসটাও বিক্রি হয়েছিল। ওটা মানে ওই যেটা ছিল আর কি, ওটা কি আর জানতে পারোনি? ওই ঘরে আগে কোনো খুন বা দুর্ঘটনা ঘটেছিল কি? না, জানি না। মানে ঘটলেও তো কারোর জানার কথা নয়।
ওটা কি ছিল তাও আর কোনোদিন জানতে পারবো না। কিন্তু এরপর একটু বড় হয়ে যখন সেই রাতের কথা ভেবেছি, ততবারই মনে হতে লাগলো যে গোটা ব্যাপারটাই হয়তো আমার কোনো সাধারণ দুঃস্বপ্ন ছিল। কিন্তু একটা ব্যাপারে খটকা লেগেছিল, সেটা হলো যে ওই ঘটনায় আমার মায়ের আচরণে। ভাবতে গেলে মা কিন্তু সেই রাত্রিরে খুব তাড়াতাড়ি চলে এসেছিল, যেন মা অপেক্ষাই করছিল যে এরকম কিছু একটা হতে পারে। এই ঘটনার পর থেকে আমার মা কেন জানি না প্রচণ্ড সাবধানী হয়ে গেছিল আমায় নিয়ে। যে কদিন ওখানে ছিলাম সেই কদিন আমাকে তো কাছছাড়াই করেনি। আমি এখন বুঝতে পারি যে মায়ের মুখে আমি ভয় দেখতে পেয়েছিলাম ওই কদিন। ঘটনাটা নিয়ে কিন্তু অনেক বছর আমরা কেউই কথা বলিনি, মাও বলেনি। মাত্র কয়েক বছর আগে কি প্রসঙ্গে যেন আবার ওই রাতের কথা উঠল। সেদিন মা আমাকে একটা কথা জানালো এত বছর পরে। এই ঘরটায় কয়েকদিনের জন্য আমি ছিলাম, ঠিক এরকমই এক রাতে তোর মতোই আমার ঘুম ভেঙে যায়। আমি তখন বুঝতে পারি যে ওই পুরনো বড় চেয়ারটায় কেউ বসে আছে, আর কেউ বসে আমার দিকে তাকিয়ে আছে। আলো জ্বলতেই সেটা চলে গেল। আমিও তখন তোর মতন ব্যাপারটা মনের ভুল ভেবে এড়িয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু প্রতি রাতেই আমার মনে হতে লাগলো একই ব্যাপার ঘটছে। তারপর থেকে আমি আর ওই ঘরে থাকিনি, ঘর পাল্টে নিয়েছিলাম। এরপর বয়স বাড়ল, ছোটবেলার সেই ঘটনাকে শিশু মনের কল্পনা ভেবে ভুলেই গেছিলাম। কিন্তু আবার ওই ঘরটা দেখে আমার মনে পুরনো স্মৃতিগুলো ফিরে এলো। যাই হোক, চিরকাল তো মনের কল্পনা ভেবেই কাটিয়ে এসেছি, তাই তোকে শুতে আর বাধা দিইনি। কথাগুলো বলে আমাকে আরো ভয় দেখিয়ে দেওয়ার তো প্রশ্নই আসে না, কিন্তু আমায় সচেতন করতে মা বলে দিয়ে গেছিল যে আলো জ্বালিয়ে দেওয়ার কথা। কারণ নিজের অভিজ্ঞতা থেকে মা একটা জিনিস বুঝেছিল যে ওটা একটা অন্ধকারের জীব, আলোয় ওটা থাকে না। এরপরেও মা রাত্রে সতর্কই ছিল যে পাশের ঘর থেকে সামান্য আওয়াজ বা আমার ডাক এলেই যেন মা শুনতে পায়। তাই মা ওই রাত্রে অত তাড়াতাড়ি চলে এসেছিল, কারণ মায়ের ইন্দ্রিয় সজাগ ছিল। কিন্তু আমার অভিজ্ঞতার ভয়াবহতা আরও বেশি ছিল, কারণ আমি তার চেয়ারটা বের করে দিয়েছিলাম। অতএব ওটা কি বা কে সেটা জানি না, কিন্তু ওটা ইহ জগতের কিছু ছিল না। ওটা অন্ধকার থেকে উঠে আসা সত্যি কোনো জীব ছিল। আশ্চর্যের ব্যাপার যে ওটাকে শুধু আমি আর মাই অনুভব করতে পেরেছি। ওই ঘরে অনেকেই কিন্তু আগে থেকেছে, কিন্তু কারোর সঙ্গেই এরকম হয়নি। জানি না কেন, কিন্তু আমি আর মা ওটাকে দেখতে পেয়েছিলাম এবং অনুভব করতে পেরেছিলাম। সেই রাতের ঘটনা তাই আজও আমার আর আমার মায়ের মনের মধ্যে কাঁটার মতো রয়ে গিয়েছে। আমি কথা শেষ করতে খেয়াল হলো যে বাইরে ঝোড়ো হাওয়ার দাপটটা কমেছে, বৃষ্টি চলছে, তবে বেগ কমেছে। আমি মোবাইল অন করে দেখলাম সময় রাত 10:06। সাধারণত 9:30 পৌনে 10টার দিকেই আমাদের আড্ডা ভেঙে যায়। আজ সকলের গল্প শুনতে শুনতে একটু বেশি রাত হয়ে গিয়েছে। না, এইবার আমরা উঠি, বুঝলে? বৃষ্টি একটু কমেছে, এর বেশি আর কমবে বলে মনে হয় না। হ্যাঁ, কারেন্টও আজ আর আসার সম্ভাবনা নেই। আমরা যাই আজকে। আমরা সবে মেঝে থেকে উঠেছি, তখনই বাইরে গেট খোলার শব্দ হলো। বাইরে থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো। ওরে, তোরা আছিস কেউ? সমরেশ বাবু, ও সমরেশ বাবু। পাড়ার গোপাল কাকার গলা, কিন্তু তিনি হঠাৎ এত রাত্রে? আমরা বেরিয়ে এলাম মোবাইল চালিয়ে। হ্যাঁ কাকা, এই তো আমরা 5 জন এখানে আছি, বলুন। হঠাৎ এই দুর্যোগে আপনি, কিছু হয়েছে নাকি? দেখলাম টর্চ হাতে গোপাল কাকা দাঁড়িয়ে আছে। পাড়ায় কাদের যেন কলরব কানে আসছে বৃষ্টির শব্দ ছাপিয়ে। অন্ধকারে পাড়া জুড়ে অনেকগুলো টর্চ আর মোবাইলের আলো দেখলাম ছোটাছুটি করছে। বুঝলাম কিছু একটা হয়েছে। গোপাল কাকা উত্তর দিলেন, খুব খারাপ ব্যাপার হয়েছে রে, বাজ পড়ে নন্দী মারা গিয়েছে। আমি ভুল শুনছি ভেবে আরেকবার জিজ্ঞেস করলাম, কি, কে মারা গিয়েছে বললেন? আরে নন্দী রে, তোদের নন্দী দা, ওই যে ট্রান্সফরমারে বাজ পড়লো, সেই সময়ে নিজের ওই লোহার বড় ছাতা হাতে নন্দী পাশ দিয়ে যাচ্ছিল।
আসলে রাত হয়েছে, বাড়ি ফিরছে না, আবার ফোনও ধরছে না দেখে অপালা ফোন করে আমাকে। আমি আরও কয়েকজন লোক নিয়ে খুঁজতে বের হই। ট্রান্সফরমারের কাছে এসে দেখি এই অবস্থা। বাজে পড়ে শরীর পুরে কাঠ হয়ে গেছে। তা তোরা যদি পারিস সঙ্গে চল, একটা ব্যবস্থা করতে হবে তো, যা দুর্যোগ। আয়। আরে আপনার কোথাও ভুল হচ্ছে কাকা, নন্দিতা আমাদের সঙ্গেই আছে, এই তো। এই বলে আমরা একসঙ্গে মোবাইলের আলো ফেললাম বেতের চেয়ারটার উপর। দেখলাম চেয়ারটা খালি। সামনের অ্যাশট্রেতে কয়েকটা সদ্য শেষ করা আধ পোড়া সিগারেট গুজে দেওয়া আছে। একটা টুকরো থেকে এখনো একটু একটু ধোঁয়া বেরোচ্ছে। FM রেইনবো গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন ভৌতিক গল্প অন্ধকারের গল্পরা। লিখেছেন ডক্টর অভিজ্ঞান গাঙ্গুলি। গল্পের সূত্রধার সৌমি, আশিস, আত্রেয়, অমিয়, অনির্বাণ, রাজীব, অর্ণব, শিশু অমিয়, হৃদ্যাংশী, অমিয়র ঠাকুমা ইন্দ্রাণী, নন্দীবাবু সুদীপ্ত, রজতের বাবা কল্পলাল, আশিসের মা প্রযুক্তি, আশিসের বাবা উজ্জ্বল, চার্চের ফাদার এবং গোপাল কাকার ভূমিকায় অর্পণ, মিসেস বেকার অরুণিমা, হেনরির মা সুনন্দা, রিকদা রাজীব, কফি শপের দাদা অমরজিৎ, রজতের বড় মামা তাপস, রজতের মা গোপা, শিশু রজত আরুষি এবং গল্পের প্রধান কথক ও রজতের ভূমিকায় অরিজিৎ। সমগ্র পরিচালনা শুভদা। শেষ হলো গল্প স্বল্প।